শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও এক প্রকার ভালো আছি। করোনার এই মহামারীকালে আজ দেখো আমরা সকলেই ঘরের ভিতর বদ্ধ অবস্থায় দিনাতিপাত করিতেছি। তো পড়ালেখাকে গতিশীল করার জন্য আমরা এই অনলাইন ক্লাস আজ অবধি চালু রেখেছি। তো সেই আলোকে শিমুলিজা এমবি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই সুস্বাগতম। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। তো আজ আমি তোমাদের সাথে আজকে একটা নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় বেতন ও মজুরি। তো আমরা আসলে বেতন কাকে বলে সেটি জানবো, মজুরি কাকে বলে সেটিও জানবো। তো মজুরি কাকে বলে? দৈনিক পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক তাকে মজুরি বলে। বা একটু ভালোভাবে বলতে গেলে যে দৈনিক বা সাপ্তাহিক শারীরিক পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক সেটাকে মজুরি বলে। তো মজুরি দুই ধরনের হয়। সে কি? একটি হলো প্রত্যক্ষ মজুরি, অপরটি হলো পরোক্ষ মজুরি। এখন প্রত্যক্ষ মজুরি কাকে বলে? উৎপাদনের সাথে সরাসরি জড়িত এমন মজুরিকে প্রত্যক্ষ মজুরি বলে। উৎপাদনের সাথে সরাসরি জড়িত এমন মজুরিকে প্রত্যক্ষ মজুরি বলে। আর পরোক্ষ মজুরি হলো যেগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, সেগুলোকে পরোক্ষ মজুরি বলে। আর বেতন কাকে বলে? একটা নির্দিষ্ট সময় শেষে শারীরিক বা মানসিক পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক তাকে বেতন বলে। যেমন কোনো প্রতিষ্ঠানের হিসাবরক্ষক বা যে কর্মচারী আছে তাদের যে বেতন দেয়া হয়, আমরা সেটাকে বলতে পারি যে এটা বেতন। এখানে কি শারীরিক বা মানসিক পরিশ্রমের বিনিময়ে এই বেতনটা দিতে হয়। তার মানে সে দেখা যাচ্ছে একটা তালিকা করছে বা একটা হিসাব করছে, সেই হিসাবটা মানে হাতে কলমে লিখছে, আবার হিসাবটা যে ঠিক আছে কিনা তাকে মানসিকভাবে ওটা ঠিক রাখতে হচ্ছে। তাই এখানে বলা হয়েছে যে মানসিক বা শারীরিক পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক তাকে বেতন বলে। আর মজুরিটা হলো, আমরা একটা উদাহরণ দিই মজুরির, যে আমরা যে ঘেরে কাজ করাচ্ছি বা দৈনিক বাড়িতে কাজ করাচ্ছি, এর শেষে যে পারিশ্রমিকটা তাকে দেওয়া হচ্ছে তাকে মজুরি বলে। তো মজুরি দৈনিক 8 ঘন্টা। দৈনিক 8 ঘন্টা হলে সাপ্তাহিক 8 গুণ 6, 6টা 48 ঘন্টা। তাহলে আমাদের দৈনিক কর্মঘন্টা হচ্ছে 8 ঘন্টা, আর সাপ্তাহিক কর্মঘন্টা হচ্ছে 6 দিন। তাহলে 6টা 48 ঘন্টা। তো আমরা এই যে 8 ঘন্টা, এই 6 দিন ধরছি, 6টা 48 হচ্ছে, আর একদিন ছুটির দিন হিসাবে গণ্য, মানে শুক্রবার ছুটির দিন হিসাবে গণ্য। তো আমাদের দেশে সাপ্তাহিক 48 ঘন্টা এবং দৈনিক 8 ঘন্টা হিসাবে হিসাব সম্পন্ন করা হয়। তো এর সাথে আনুষঙ্গিক অনেক সুযোগ সুবিধা, যেগুলো কর্মচারী আছে তাদের আনুষঙ্গিক অনেক সুযোগ সুবিধা যোগ করে সেগুলোকে মোট বেতন বলা হয়। এই আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো কি কি? যেমন এখানে আছে বাড়ি ভাড়া ভাতা আছে। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের সাথে কর্মচারীদের একটা অংশ দেওয়া হয় বাড়ি ভাতার জন্য, বাড়ি ভাড়ার জন্য। একে বাড়ি ভাড়া ভাতা বলে। তারপর আছে কি যাতায়াত ভাতা।
এই যাতায়াত ভাতা অফিসে যাতায়াত করার জন্য যে খরচ হয় তার জন্য যে বরাদ্দটা থাকে সেটাই হলো যাতায়াত ভাতা। তার পাশে ওভারটাইম মজুরি। ওভারটাইম মজুরি কি? এই যে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কাজ করার কথা, তার চেয়ে অতিরিক্ত যে কাজটা করা হয় এটাকে ওভারটাইম মজুরি বলে। এই ওভারটাইম মজুরির হার আবার স্বাভাবিক হারের চেয়ে বেশি থাকে সবসময়, তাহলে শ্রমিকরা কাজ করতে চায় না। যেমন আমাদের দৈনিক কর্মঘণ্টা আছে 8 ঘন্টা, কেউ যদি 10 ঘন্টা কাজ করে তো এই 2 ঘন্টা হচ্ছে ওভারটাইম মজুরি হিসাবে গণ্য হবে। এবং 10 বাদ 8 তাহলে 2 ঘন্টা হচ্ছে ওভারটাইম। তাহলে 10 ঘন্টা থেকে যদি 8 ঘন্টা বাদ দিই তো আমরা 2 ঘন্টা পেয়ে যাব। তো 8 ঘন্টা সে স্বাভাবিক হারে পাবে, 8 ঘন্টা সে স্বাভাবিক হারে পাবে, আর 2 ঘন্টা সে ওভারটাইম, মানে স্বাভাবিক হারে সেটা দ্বিগুণ হতে পারে, 1.5 গুণ হতে পারে, তবে অবশ্যই যে স্বাভাবিক হারের চেয়ে বেশি হবে। তো আমরা তাহলে ওভারটাইম মজুরি কাকে বলে সেটি বললাম যে স্বাভাবিক কর্মঘণ্টার চেয়ে যদি কোনো শ্রমিক অতিরিক্ত কাজ করে সেই অতিরিক্ত কাজের জন্য যে মজুরিটা দেওয়া হয় তাকে ওভারটাইম মজুরি বলে। তারপর আছে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা কাকে বলে? দ্রব্যমূল্যের দাম বাড়লে সরকার যে সুবিধা দেয় বা নিয়োগকর্তা যে সুবিধা দেয় তাকে মহার্ঘ ভাতা বলে। যেমন জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বা দ্রব্যমূল্যের দাম বাড়লে সরকার বা নিয়োগকর্তা যে সুযোগ সুবিধা দেয় বা যে বাড়তি টাকা দিয়ে থাকে বা অর্থ দিয়ে থাকে, অর্থ দিয়ে সহযোগিতা করে থাকে, তাকে আমরা মহার্ঘ ভাতা বা জীবনযাত্রার মান উন্নয়ন ভাতা বলে থাকি। আর আছে টিফিন ভাতা। তো টিফিন ভাতা প্রত্যেক কর্মচারী ও কর্মকর্তা বৃন্দকে নাস্তার জন্য বা টিফিনের জন্য অতিরিক্ত একটা টাকা বরাদ্দ থাকে। এই অতিরিক্ত টাকাকে টিফিন ভাতা বলে থাকে, যেটা তাদের আপ্যায়নের জন্য বরাদ্দ থাকে। তো তারপর আছে প্রভিডেন্ট ফান্ড আছে, মানে এগুলো আমাদের এই যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা, এই আনুষঙ্গিক সুযোগ সুবিধা আমরা মূল বেতনের সাথে যোগ করে মোট বেতন আমরা নির্ণয় করি। তাহলে মোট বেতন আমরা কিভাবে নির্ণয় করি আমরা আবার একটু বলি যে মূল বেতনের সাথে আনুষঙ্গিক সুযোগ সুবিধা গুলো সমন্বয় করে আমরা মোট বেতন নির্ণয় করি বা যোগ করে আমরা মোট বেতন নির্ণয় করি। সেই আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো কি কি? বাড়ি ভাড়া ভাতা আছে, যাতায়াত ভাতা আছে, মহার্ঘ ভাতা আছে, ওভারটাইম মজুরি আছে, টিফিন ভাতা আছে, চিকিৎসা ভাতা আছে। চিকিৎসা ভাতা কাকে বলে? চিকিৎসার জন্য যে অতিরিক্ত অর্থ বরাদ্দ থাকে মূল বেতন বাদে সেটাকে চিকিৎসা ভাতা বলে। অনেক সময় এই ভাতাগুলো মূল বেতনের একটা শতকরা অংশ থাকে। যেমন বাড়ি ভাড়া ভাতা থাকে 40 থেকে 45% বা 40 থেকে 60%। তারপর টিফিন ভাতা থাকে একটা টাকা উল্লেখ থাকে, যাতায়াত ভাতা থাকে একটা পার্সেন্টেজ, বাড়ি ভাড়া ভাতা তো বললাম, এ ধরনের আর কি। এবার তাহলে মোট বেতন আমরা নির্ণয় করলাম, মূল বেতনের সাথে আনুষঙ্গিক সুযোগ সুবিধা যোগ করে আমরা মোট বেতন নির্ণয় করে থাকি। এবার মোট বেতন থেকে কর্তন সমূহ
মানে কিছু অংশ আছে সেগুলো বাদ দিয়ে আমরা নিট বেতন বা মজুরি নির্ণয় করে থাকি। সেগুলো কি কি? যেমন আছে প্রভিডেন্ট ফান্ড। এই প্রভিডেন্ট ফান্ড হচ্ছে কর্মচারীর বা কর্মকর্তাগণের মূল বেতনের একটা পার্সেন্টেজ, যেমন 10% কেটে নেয়। এবার নিয়োগকর্তাও সমপরিমাণ টাকা দিয়ে চাকরির শেষে একবারে যে টাকাটা পায়, আনুতোষিক বা গ্র্যাচুইটি, ওই টাকাটাই আর কি সুদে আসলে বেড়ে ওই টাকাটাই দাঁড়ায়। তারপর আছে কি কল্যাণ তহবিল। তাহলে আমরা মোট বেতন থেকে যে কর্তন যেগুলো করে থাকি সেগুলো হচ্ছে কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, অগ্রিম বেতন, তারপরে আছে জরিমানা। এগুলো কর্তন করে আমরা নিট বেতন নির্ণয় করে থাকি। তো আমাদের তাহলে মোট বেতন থেকে কর্তন সমূহ সমন্বয় করে আমরা নিট বেতন নির্ণয় করে থাকি। আমাদের এখানে বেতন মজুরির অঙ্ক পাবলিক পরীক্ষায় যেভাবে পড়ে, কর অংশে বলে যে অতিরিক্ত মজুরি নির্ণয় করো, অনেক সময় বলে যাতায়াত ভাতা নির্ণয় করো, অনেক সময় বলে মহার্ঘ ভাতা নির্ণয় করো, আর কর অংশে হয়তো বলবে যে মোট বেতন নির্ণয় করো, আর গ হয়তো বলবে যে নিট বেতন নির্ণয় করো। আবার খ নিট বেতন নির্ণয় করো, গ হয়তো বলবে যে জাবেদা দেখতে দাও। তো আমরা কোনগুলো যোগ করতে হবে তার একটা তালিকা আমরা এখন দিয়ে দিই, যে মোট বেতন থেকে আমরা কোনগুলো বিয়োগ করব আর মূল বেতনের সাথেও বা আমরা কোনগুলো যোগ করব। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে বেতন মজুরি অধ্যায়ের আমরা মজুরি কাকে বলে, বেতন কাকে বলে, বা মূল মজুরি বা বেতনের সাথে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেই আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো যোগ করলে কি হয়, আনুষঙ্গিক সুযোগ সুবিধা যোগ করার পরে তার থেকে আমরা যে কর্তন মানে যেগুলো আমরা বাদ দেওয়ার পরে আমরা কি নির্ণয় করি, আমরা এই সবগুলো সম্পর্কে এখন কিন্তু জানতে পেরেছি। তাহলে অবজেক্টিভ বা নৈবেদ্যিক প্রশ্ন বা এমসিকিউ তোমাদের কিন্তু এটা অহরহ থাকে যে দৈনিক কর্মঘণ্টা বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী দৈনিক কর্মঘণ্টা কত। তো আমরা এটা তো জেনেছি যে আসলে যে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী দৈনিক কর্মঘণ্টা কিন্তু 8 ঘন্টা এবং সাপ্তাহিক কর্মঘণ্টা কিন্তু 48 ঘন্টা, যেহেতু 6 দিন সপ্তাহে কাজ হয়। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে মোট বেতনের সাথে আনুষঙ্গিক সুযোগ সুবিধা যোগ করে আমরা মূল বেতনের সাথে আনুষঙ্গিক সুযোগ সুবিধা যোগ করে মোট বেতন নির্ণয় করি এবং মোট বেতন থেকে আমরা কর্তন সমূহ বাদ দিয়ে নিট বেতন নির্ণয় করে থাকি। তো আমরা মোট বেতন নির্ণয়, বেতন নির্ণয় মূল বেতনের সাথে
আনুষঙ্গিক সুযোগ সুবিধা যোগ করে সুবিধা যোগ করে মোট বেতন বা মজুরি নির্ণয় করি। মজুরি নির্ণয় করি। এবার আনুষঙ্গিক সুযোগ সুবিধা সমূহ কি কি? সেটা হলো বাড়ি ভাড়া ভাতা, ওভারটাইম মজুরি, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, মহার্ঘ ভাতা, ইত্যাদি আরো থাকতে পারে। তো নেট বেতন আমরা কিভাবে নির্ণয় করি? বেতন বা মজুরি মোট বেতন বা মজুরি থেকে পত্তনগুলো সমন্বয় করে নেট বেতন বা মজুরি নির্ণয় করে থাকি। এই কর্তনগুলো কি কি থাকতে পারে? সেটি প্রভিডেন্ট ফান্ড আছে, কল্যাণ তহবিল আছে, যৌথ বীমা আছে, জরিমানা আছে, কোন শ্রমিক বা কর্মচারী যদি অগ্রিম বেতন গ্রহণ করে বা মজুরি গ্রহণ করে তো সেটিও কর্তনের মধ্যে যাবে। প্রভিডেন্ট ফান্ড, যৌথ বীমা, কল্যাণ তহবিল, জরিমানা, আয়কর, ইত্যাদি। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উদ্বোধন বিবরণীতে আলোচ্য বিষয় ছিল বেতন ও মজুরি। বেতন ও মজুরিতে আমরা মজুরি কাকে বলে সেটি আমরা শিখছি যে দৈনিক কায়িক বা শারীরিক পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক তাকে মজুরি বলে। আর বেতন কাকে বলে? একটা নির্দিষ্ট সময় শেষে শারীরিক বা মানসিক পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক তাকে বেতন বলে। তো মজুরি ও বেতনের সাথে আনুষঙ্গিক সুযোগ সুবিধা যোগ করে বা সমন্বয় করে আমরা মোট বেতন নির্ণয় করতে পারি। তো আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো আমি একাধিকবার বলেছি। সে হলো বাড়ি ভাড়া ভাতা, ওভারটাইম মজুরি বা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, তারপর মহার্ঘ ভাতা আছে ইত্যাদি। আর মোট বেতন এগুলো যোগ করে মোট বেতনের সাথে এগুলো যোগ করে মোট বেতন নির্ণয় করা হয়। আর মোট বেতন থেকে
মানে কর্তনগুলো সমন্বয় করে সেগুলো নিট বেতন নির্ণয় করতে পারে। এবার নিট সেগুলো কি কি? প্রভিডেন্ট ফান্ড আছে, যৌথ বীমা আছে, কল্যাণ তহবিল আছে, আয়কর আছে, জরিমানা আছে, কোনো শ্রমিক যদি অগ্রিম বেতন গ্রহণ করে থাকে বা কোনো কর্মচারী, সেটা আমরা সমন্বয় করে থাকি। তো আশা করছি তোমরা আজকে যে আলোচনাটুকু হলো, সেই আলোচনা থেকে মজুরি কাকে বলে তোমরা শিখতে পারছো এবং বেতন সম্পর্কেও তোমরা জানতে পারছো এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো সেগুলো সম্পর্কেও তোমরা জানতে পারছো। তো এতক্ষণ তোমরা ধৈর্যের সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো।